নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো সরল সুদ কষা। এই চ্যাপ্টারটি তোমাদের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটিকে আমি কনসেপ্ট, টেকনিক, ট্রিক্স এবং বোর্ডের বইয়ে যতগুলো অঙ্ক রয়েছে অনুশীলনীতে আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কনসেপচুয়ালভাবে বুঝিয়ে সলভ করাচ্ছি। এবারে এই চ্যাপ্টারটি শুরুর পূর্বে কিছু তথ্য তোমাদের জানা দরকার। যেমন ধরো, সাপোজ তুমি যদি কাউকে টাকা দাও, মানে সাপোজ তুমি কাউকে টাকা দিচ্ছ, তাহলে সেই টাকা তুমি দিতে পারবে দুটো উপায়ে। টাকাটা দেওয়ার উপায় সংখ্যা হলো দুটি। কি কি? একটা, হয় তুমি যে টাকাটা দিচ্ছ সেটা দান করে দাও। দান করে দাও মানে আর ফেরত পাওয়ার আশা করিও না। উদাহরণ, যেমন ধরো কোনো ভিখারি, টাকা দিয়ে দাও, তুমি কি ভাবো যে ভিখারির কাছ থেকে টাকাটি পাবে আবার? নিশ্চয় না। যখন তুমি মন্দিরে টাকাটা ফেলো তোমার দান পাত্রে, তখন কি তুমি ভাবো সেখান থেকে আবার উঠিয়ে নেবে? নিশ্চয় না। তুমি যখন করোনা ভাইরাসে আক্রান্ত লোকেদের জন্য তুমি খাবার দান করতে যাও বা টাকা দান করো, কিংবা ধরো কোথাও বন্যা হয়েছে বা কোথাও হয়তো ভূমিকম্প হয়েছে, তুমি যে অ্যামাউন্ট দান করো, তুমি কি আশা করো সেই অ্যামাউন্ট আবার তুলে নেবে? নিশ্চয় না। তার মানে টাকা যে দিচ্ছ এটা দুই রকম হয়। তো একটা হচ্ছে কি দান করা। দান করা মানে যে আসলটা লাগালে আসলটাই দিয়ে দিলে, সেটাকে আর ফেরত পাওয়ার আশায় তুমি করছো না, এটা একটা। আর নাম্বার 2 হলো জমা রাখা। ক্লিয়ার? জমা রাখা। দেখো, যখনই তুমি জমা রাখছো নিশ্চয়ই সেটা পাওয়ার আশা থাকে। কি বললাম? যখনই তুমি টাকা জমা রাখো তখনই একটা আশা থাকে, কি ওই টাকাটা পাবার আশা থাকে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে, আমি ওই টাকাটা তো পাবো, কিন্তু কিন্তু সেই টাকাটা পাওয়ার যে আশা, ওটা আবার হয় দুই রকম। একটি হলো শর্ত ছাড়া, একটি হলো শর্ত ছাড়া, আর অপরটি হলো শর্তযুক্ত। এখন প্রশ্ন হলো, স্যার আপনি শর্ত ছাড়া কেন বললেন আর শর্তযুক্তই বা কেন বললেন? কি ডিফারেন্স আছে? আমি টাকা জমা রেখেছি, আমি নেব, মোদ্দা কথা এটাই। ঠিক, তুমি যখন টাকাটা জমা রেখেছো তখন ঠিক তুমি টাকাটা তুলবে, টাকাটা নেবে, কিন্তু এখানে দুরকম আবার তথ্য লুকিয়ে আছে। একটা শর্তযুক্ত আর একটা শর্ত ছাড়া। তো প্রথমে দেখে নাও যে শর্ত ছাড়া এটা আবার কীরকম। যেমন ধরো ভাই প্লাস বোন, তোমার একটা ভালো বন্ধু রয়েছে যার নাম হচ্ছে, ধরে নাও বিক্রম। ওকে, ধরে নিলাম বিক্রম। এবার তুমি হয়তো একটা টিউশন ব্যাচে গেলে, স্যার 50 টাকার একটা জেরক্স, কি বললাম, 50 টাকার জেরক্সের নোট দিয়েছে তোমাদেরকে জেরক্স করার জন্য। তুমি কি করলে? তোমার পকেটে টাকা নেই, তাই বিক্রমকে বললে যে বিক্রম তোর কাছে টাকা হবে রে? কেন? আমার কাছে টাকা নেই, কিন্তু জেরক্সটা আমার লাগবে। বিক্রম বলল ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোকে টাকাটা দিচ্ছি, বিকেল হলে টাকাটা আমাকে ফেরত দিস, ইংলিশ টিউশনের ফেরত দিস। তো ভাবো, আমি হচ্ছি স্টুডেন্ট আর এ হচ্ছে বিক্রম। আমার কাছে টাকা নেই জেরক্স করার, কিন্তু বিকেলে আমি দিতে পারবো। তো আমি বিক্রমকে বললাম, বিক্রম তুই আমাকে 50 টাকা ধার দে, বিকেল হলেই আমি তোকে ইংলিশ টিউশন ব্যাচে 50 টাকা দিয়ে দেবো। এই যে আমি ওর কাছ থেকে টাকাটা নিলাম, বা ও আমার কাছে টাকাটা জমা রাখলো, তাই তো? তার মানে কি, ও কিন্তু ফেরত পাওয়ার আশায় জমা রেখেছে। কিন্তু আমি যখন ওকে ফেরত দিচ্ছি তখন আমি কি তাকে 51 টাকা দিচ্ছি বা 100 টাকা দিচ্ছি? কি নিশ্চয় না।
আমি যত টাকা নিয়েছিলাম ধার, বা ও যত টাকা আমাকে দিয়েছিল আমি তত টাকাই দিচ্ছি। ও 50 টাকা দিয়েছিল, আমি ওকে 50 টাকাই দিচ্ছি, না কম দিচ্ছি না বেশি দিচ্ছি। এটাকে বলা হয় শর্ত ছাড়া। আমার বন্ধু বিক্রম কিন্তু কোনো শর্ত দেয়নি। ও কিন্তু বলেনি দেখ ভাই তোকে টাকা দেব, তোকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, এরকম বলেনি। ভাই দেখ তোকে 50 টাকা দিচ্ছি, তুই কিন্তু আমাকে 51 টাকা দিস, এরকমও বলেনি। বন্ধু আমি তোকে 50 টাকা দিচ্ছি, তুই আমাকে সিনেমা হল নিয়ে যাস। তো এরকম কোনো শর্ত কিন্তু দেয়নি। তার মানে আমি বলতে পারি যে জেরক্সের যে নোট, ক্লিয়ার, নোট যে আমরা জেরক্সগুলো করছি তার জন্য এই যে 50 রুপিস 50 টাকা যে নিলাম কার কাছ থেকে, বিক্রমের কাছ থেকে, বা বিক্রম যে জমা রাখলো আমার কাছে, আমি পুরোটাই ওকে রিটার্ন করলাম। ও তার বিনিময়ে কিন্তু কিছু নেয়নি। এটাকে বলা হয় শর্ত ছাড়া, বিনিময়ে কিছু না নেওয়া। ওকে, কিন্তু শর্ত যুক্তটা কি? শর্ত যুক্ত মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা ব্যাংক, কি বললাম, ব্যাংক। আর এটা ধরো তোমার বাবা, তোমার বাবা কি করছে, ব্যাংকে টাকা জমা করলো। কত? ধরো কথার কথা 100 টাকা ব্যাংকে জমা করলো। এবার যখন 1 বছর হলো তখন দেখছে ব্যাংক তোমার বাবাকে রিটার্ন করছে 101 টাকা। তার মানে তোমার বাবা ভাবছে আরে আমি তো পেতাম 100 টাকা, কিন্তু ব্যাংক আমাকে 1 টাকা বেশি দিচ্ছে। তাহলে এই 1 টাকাটা কি? এই 1 টাকাটাকে অন্য একটা পরিভাষায় বলা হয় সুদ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল সুদ ব্যাপারটা কি। তাহলে এটাকে আর বিস্তারিতভাবে বলছি না, তাহলে আমি জাস্ট সহজেই বলি, তুমি টাকা দিচ্ছ, এই টাকা তুমি দুইভাবে দিতে পারো। হয় দান করে দাও, মানে পাওয়ার আশা করিও না আর, অথবা জমা রাখো। তার মানে কি, তুমি পাওয়ার একটা আশা রাখছো। এবার যদি পাওয়ার আশা রাখো তাহলে তা আবার দুটো কেসে ভেঙে যায়, হয় শর্ত ছাড়া কিংবা শর্তযুক্ত। শর্ত ছাড়া কীরকম? যেমন আমার ক্ষেত্রে বলি, যেটা হয়েছিল সেটা ধরো, আমি যখন স্কুল লেভেলে পড়তাম তখন টিচার্স ডে যখন আসতো, হঠাৎ করে ব্যাচে বলল যে সবার কাছ থেকে 20 টাকা করে লাগবে রে। তখন আমি দেখছি আমার পকেটে তো 20 টাকা নেই। তখন কি করতাম, আমার বন্ধুকে বলতাম যে শোন না, কাজ কর, তুই 20 টাকাটা দে, আমি তোকে অন্য টিউশন যখন পড়তে যাব তখন তোকে 20 টাকা দিয়ে দেবো। ও 20 টাকা দে, 20 টাকা দিয়ে দেবো। আমি এটা বলছি না 20 টাকা দে, 22 টাকা দিয়ে দেবো। তার মানে যত টাকা নিচ্ছি তত টাকাই ফেরত দিচ্ছি। তার মানে এখানে কোনো শর্ত নাই, আমারও প্রিয় বন্ধু, কোনো কন্ডিশন মাঝখানে নেই। তো এটা হলো কি শর্ত ছাড়া। ও ফেরত পেলো, ওর কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম ওকে ফেরত দিয়েছি। কিন্তু শর্তযুক্ত মানে কি, আমি যদি টাকাটা ব্যাংকে দিই তাহলে ব্যাংক আমাকে কি করছে, একটু বেশি টাকা দিচ্ছে। তো বাড়তি যে অ্যামাউন্টটা আমাকে দিচ্ছে, যেমন এখানে 100 টাকা দিয়েছিলাম, 1 বছর হোক বা 2 বছর হোক, ওর একটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে আমাকে ফেরত দিয়েছে কত, 101 টাকা। মানে এই 1 টাকা আমাকে বাড়তি দিয়েছে। এই বাড়তি 1 টাকাকে বলা হয় কি, সুদ। আর যে টাকাটা আমি দিয়েছি সেই টাকাটার নাম কি, আসল। ঠিক আছে, বা প্রিন্সিপাল। এই হলো প্রিন্সিপাল। আর নাম্বার 2 কি, সুদ বা ইন্টারেস্টের গল্প। এবার দেখো আমরা বুঝবো এখানে উত্তমবর্ণ ও অধমবর্ণ ব্যাপারটি কি। দেখো নাম শুনে কিন্তু একটু গেস করা যাচ্ছে যে উত্তমবর্ণ ব্যাপারটি কি। উত্তম, অতি উত্তম, মানে কি ও টাকা দেয়, ক্লিয়ার। আর অধমবর্ণ, অধম, অধম, ও টাকা নেয়। তো আমরা যদি জিনিসটাকে এভাবে সাজাই, দেখো তো কীরকম হয়। সাপোজ ধরো এটা হলো ব্যাংক, এটা হলো ব্যাংক।
এবারে ব্যাপারটা কি হচ্ছে দেখো, এটা হলো তোমার বাবা, এটা হলো তোমার বাবা। তোমার বাবা কি করছে? তোমার বাবা ব্যাংকে টাকা জমা রাখছে। তার মানে কি, তোমার বাবা টাকা দিচ্ছে কাকে? ব্যাংককে। নিশ্চয়ই তোমার বাবা দান করে দিচ্ছে না, আবার কোনো এক সময় ফেরতে নেবে, তাই তোমার বাবা ব্যাংকে টাকা জমা রাখছে। কত টাকা? ধরো 100 টাকা জমা রাখছে। তো এখানে যেহেতু তোমার বাবার টাকাটি দিচ্ছে, তাই তোমার বাবা হলো কি? উত্তমবর্ণ। আর ব্যাংক কি করছে? ব্যাংক যেহেতু তোমার বাবার কাছ থেকে টাকা নিচ্ছে, তাই না, তাই এই ব্যাংক, তাকে কি বলবো আমরা? অধমবর্ণ। বুঝতে পারলে? তাহলে এই কেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার বাবা হলো কি? উত্তমবর্ণ, আর ব্যাংক হলো কি? অধমবর্ণ। এবার আমরা আরেকটি কেস আলোচনা করি। সাপোজ ধরো এটা একটা ব্যাংক। এবার সাপোজ ধরো একটা লোক বাড়ি তৈরি করবে কিংবা বিজনেস করবে, কিন্তু ওর কাছ থেকে টাকা নেই, ওর কাছে টাকাই নেই। ও কি করলো? ও ব্যাংক থেকে লোন করলো। লোন মানে কি? ব্যাংক থেকে টাকা ধার নিল। তো সাপোজ ধরো এই লোকটা ও কি করলো? ব্যাংক থেকে টাকা লোন নিল। তখন ব্যাংক কি করছে? বলছে নে টাকা নে, তোকে আমি 100 টাকা দিলাম, নে ধর। ক্লিয়ার? তো ব্যাংক দিচ্ছে টাকা কাকে? ওই লোকটাকে। কেন? ওর নিজস্ব হয়তো কোনো পার্সোনাল দরকার আছে, হয় বিজনেস করবে কিংবা হয়তো ওর ছেলেকে পড়াবে, তার টাকা নেই, তাই ব্যাংক থেকে টাকা লোন করলো। তো এখানে যেহেতু ব্যাংক টাকা দিচ্ছে, ওই কারণে ব্যাংককে বলা হয় উত্তমবর্ণ। আর যেহেতু বেচারা লোকটি টাকা নিচ্ছে ওর প্রয়োজনের জন্য, ও নিচ্ছে টাকাটা, যেহেতু ও ব্যাংক থেকে টাকাটা নিচ্ছে, তাই এই লোকটা কি? অধমবর্ণ। তো এই হলো উত্তমবর্ণ ও অধমবর্ণের মধ্যে সম্পর্ক। এবার আমি একটু এর বহির্ভূত একটা ছোট্ট কথা বলি, জাস্ট তোমাদের বেসিক নলেজকে একটু বড় করার জন্য। যখন উত্তমবর্ণ অধমবর্ণ ব্যাপারটি আসলো, তখন এই সুদের ব্যাপারটাকে একটু ক্লিয়ার করার জন্য তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি, একটু মন দিয়ে শুনবে। সাপোজ ধরো এটা হচ্ছে একটা ব্যাংক, এটা হলো একটা ব্যাংক। মনে রাখবে, ব্যাংক হলো নিজেই একটা বড় বিজনেস ক্ষেত্র। আর এই বিজনেস ক্ষেত্রে ধরো তোমার বাবা কিংবা ধরো এই লোকটা কিংবা ধরো এই লোকটা, এরা সবাই হচ্ছে কি বলতো? কাস্টমার। এটা আবার কীরকম স্যার? যেমন ধরো মুদিখানার দোকানে দোকানদার একটা থাকে, বিজনেসম্যান, আর যারা কিনতে যায় তারা কি? একটা কাস্টমার। ঠিক একই রকমভাবে ব্যাংক হলো একটা বড় কোম্পানি, বড় বিজনেস ক্ষেত্র, আর তোমার বাবা কিংবা আদার্স যে লোক, এরা হচ্ছে কি? কাস্টমার, ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার। ওকে, এবার কি হয় দেখো, তোমার বাবা ব্যাংকে টাকা জমা রাখে, তাই তো? ধরে নিলাম কথার কথা, জমা রাখলো 100 টাকা। ধরো এই লোকটা ব্যাংকে জমা রাখলো 200 টাকা। সাপোজ ধরো এই লোকটা ব্যাংকে জমা রাখলো সাপোজ ধরো 100 টাকা। তাহলে বলতে পারবে ব্যাংকে কিন্তু কোনো নিজস্ব টাকা নেই। কি করলো? ব্যাংক তোমাদের কাছ থেকেই, মানে তোমার বাবার কাছ থেকে আর অন্য লোকদের কাছ থেকে টাকা জমা নিল, নিয়ে ব্যাংকের টোটাল খাতে জমা পড়লো কত টাকা? টোটাল খাতে জমা পড়লো 100 টাকা প্লাস 200 টাকা প্লাস 100 টাকা, মানে টোটাল 400 টাকা, তাই না? মানে
তোমার বাবার পড়লো 100 টাকা, ওই লোকটার পড়লো 200 টাকা, ওই লোকটার পড়লো 100 টাকা, নিয়ে টোটাল জমা পড়লো কত টাকা? 400 টাকা। তো এই হলো ব্যাংকে জমানো টাকা। এবার তুমি ভাবতে পারো, স্যার ব্যাংক কত বোকা। কেন স্যার? কারণ হচ্ছে ব্যাংক ওদের কাছ থেকে টাকাটা নিয়ে ওদেরকেই তো ফেরত দিয়ে দেয়। আবার কেমন করে ফেরত দেয়? ওর কাছ থেকে নিল 100 টাকা আর ফেরত দেয় 110 টাকা, ধরে নাও। ওর কাছ থেকে নিল 200 টাকা, ওকে ফেরত দেয় ধরো 240 টাকা। সাপোজ ধরো ওর কাছ থেকে নেয় 100 টাকা, ওকে ফেরত দেয় 110 টাকা। তো স্যার টাকা যে হারে নিচ্ছে ওই হারে তো ফেরত দিচ্ছে না, ডিরেক্ট কি যা নিচ্ছে বেশিই দিচ্ছে। তাহলে ব্যাংকের কাছে ওই বাড়তি টাকাটা আসছে কোথা থেকে? উল্টো তো ব্যাংকের লস, কারণ ওর টাকাটা নিয়েই তো ওর টাকাটা তৈরি। যখন ফেরত দিবি তো 100 টাকাই ফেরত দে, 200 টাকাই ফেরত দে, 100 টাকাই ফেরত দে। কিন্তু ব্যাংক যদি ওর থেকে বেশি টাকা দেয় তাহলে তো ব্যাংকের নেগেটিভ টাকা থাকবে। এটা কি হয় আদৌ? দেখো ব্যাপারটা কি হয়। ব্যাংক ও কিন্তু একটা বিজনেস ক্ষেত্র। ব্যাংক যখন দেখলো ওর খাতে 400 টাকা জমে গেছে, এবার ব্যাংক কী করে? ওই অ্যামাউন্টটাকে, ওই টাকাটাকে মার্কেটে খাটায়। মার্কেটে খাটায় মানে হচ্ছে ব্যাংক কি করে? ওই টাকাটা হয়তো কোনো একটা ব্যক্তি রয়েছে, ও লোন নেবে কি কারণে? হয়তো কোনো একটা বড় বাড়ি তৈরি করবে, কিংবা হয়তো ওর ছেলে বা মেয়ের জন্য টাকা ধার নেবে, কিংবা অন্য হয়তো অনেক বড় একটা বিজনেস কোম্পানি হয়তো তার উৎপাদনটাকে আরও বাড়াবে, ওর বিজনেস ক্ষেত্রটাকে আরও বাড়াতে চাইছে, তার জন্য ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেবে। তো ভিন্ন ভিন্ন ক্ষেত্র হতে পারে। তো মোদ্দা কথা, ব্যাংকের কাছ থেকে টাকাটা ধার নিতে চাইছে। ব্যাংক বলছে ওকে আমি দেব, কিন্তু কথা হচ্ছে আমি নির্দিষ্ট সময়ের জন্য তোকে দেব টাকা, কারণ ওই টাকাটা তো আমার না, ওই টাকাটা জনগণের টাকা, ওই টাকাটা আমার কাস্টমারের টাকা, তোকে আমি টাকাটা দেব। কিন্তু আমি এই যে টাকাটা আমার কাস্টমারকে যে কথা দিয়েছি যে এতদিন হলে এত টাকা তোকে দেব, তাই আমাকে কিন্তু নির্দিষ্ট সময়ে টাকাটা ফেরত দিতে হবে। তখন বিজনেসম্যান বলছে ও চিন্তা কেন করছেন, আমি অবশ্যই আপনার কাছ থেকে যে আমি 400 টাকা নিচ্ছি, এই 400 টাকা আমি আপনাকে নির্দিষ্ট সময় ফেরত দিয়ে দেবো। প্লাস আপনার যে 400 টাকা নিলাম, যার জন্য আমার বিজনেস ক্ষেত্রটা বড় হলো, তো ওখান থেকে তো অনেক টাকা আমি লাভ করছি। সাপোজ ধরুন ওই লাভে যদি একটা অংশ 100 টাকা হয়, আমি ওই লাভের অংশটা অনেক টাকা যদি হয় তার মধ্যে একটা পার্সেন্টেজ 100 টাকা আপনাকে দিয়ে দেব। কি খুশি তো? ব্যাংক ভাবছে বাহ, এদের কাছ থেকে নিয়ে হলো 400 টাকা, আমি এই টাকা মার্কেটে খাটাচ্ছি, মার্কেট থেকে পাচ্ছি 500 টাকা। ওহ ভালো তো, দারুণ ব্যাপার। তার মানে ব্যাংক কিন্তু আলটিমেটলি আয় কত করলো? ব্যাংক আলটিমেটলি আয় করলো কত 1 বছর পর? সাপোজ ধরো 500 টাকা। এবার আমার বক্তব্য, এই যে ব্যাংক বাড়তি কত টাকা পেল, বাড়তি কত টাকা দিয়েছিল 400 টাকা, কিন্তু বাড়তি কত টাকা পেল? বাড়তি পেল 100 টাকা, তাই না? বাড়তি পেল 100 টাকা। এবার ব্যাংক কি করে দেখো, ব্যাংক কিন্তু 60 টাকা, ব্যাংক ওই 100 টাকার মধ্যে 400 টাকা তো ওই লোকগুলোর, ব্যাংকে তো সেটা ফেরত দিতে হবে, তাই ব্যাংকের কিন্তু ওই টাকার উপর কোনো মায়া মমতা থাকে না। ব্যাংকের কিন্তু টার্গেট থাকে যে লাভটা পেলাম 100 টাকা, ওই লাভের 60 টাকা, 100 টাকার মধ্যে 60 টাকা আমি আমার কাছে রাখবো, আর যে 40 টাকা বেঁচে থাকলো, যেহেতু ওদের টাকা নিয়ে একটু বড় লোক হচ্ছি, তাই ওই অ্যামাউন্টটা আমি এদের মধ্যে ভাগবাট্টা করে দেবো। তখন ব্যাংক কি বলছে দেখো, ব্যাংক বলছে যে আচ্ছা দাদা, আপনি 100 টাকা দিয়েছিলেন, নিন ধরুন 100 টাকা, প্লাস আপনাকে আমি 10 টাকা বেশি দেব,
তোমার বাবা খুশি, বাহ দিয়েছিলাম 100 টাকা আর পেলাম কত 110 টাকা। যদি বাড়িতে রাখতাম 100 টাকা তোরাই কেউ বাড়তো না। তাই দিলাম 100 আর পাচ্ছি কত 110 টাকা। তোমার বাবা খুশি, স্মাইল একদম। এবার এই লোকটা বলছে আমাকেও দিন। তখন তোমার ব্যাংক বলছে কি, আচ্ছা আপনি দিয়েছিলেন কত যেন 200 টাকা, তাই তো? আপনাকে এক কাজ করছি, আপনাকে আমি 20 টাকা দিচ্ছি এক্সট্রা। ও ভাবছে বাহ আমি দিয়েছিলাম 200 টাকা আর ব্যাক পাচ্ছি 220 টাকা। কিন্তু এই যে 20 টাকা কোথা থেকে দিল? নিশ্চয়ই একটা লাভের অংশ থেকে দিল, তাই না? যেটা ও খাটিয়েছিল টাকাটা, সেখান থেকে যে লাভটা পেয়েছিলাম 100 টাকা, ওই 100 টাকার মধ্যে 60 টাকা নিয়ে নিয়েছে ব্যাংক। আর যে অ্যামাউন্টটা থাকলো তার মধ্যে ভাগ বাট্টা করে একটা পার্সেন্টেজভাবে দিচ্ছে কাস্টমারকে। একই রকমভাবে এই যে 3 নম্বর যে কাস্টমার, ওকে বলছে আচ্ছা আপনি কেন কত দিয়েছিলেন? বলছে আমি তো 100 টাকা দিয়েছিলাম। তো নিন 100 টাকা, কোনো সমস্যা নেই, ধরুন 100 টাকা। তার সঙ্গে আপনাকে আর 10 টাকা দেব। ওও খুশ, ও ভাবছে বাহ আমি দিয়েছিলাম 100 টাকা আর পাচ্ছি কত টাকা 110 টাকা। ও ধন্যবাদ ব্যাংক, ধন্যবাদ। তাহলে তোমরা এখানে বলো যে ব্যাংকের আয় কত টাকা হলো? তাহলে দেখো ঘুরিয়ে পেঁচিয়ে দেখলাম এখানে কিন্তু ব্যাংকের নেট আয় হচ্ছে কত 60 টাকা। ব্যাংক কোনো ইনভেস্ট করেনি, ব্যাংক কোনো খরচ করেনি নিজের, কিন্তু ও কাস্টমারের টাকাটাকে নিল, কাস্টমারের টাকাটাকে খাটালো মার্কেটে। খাটানোর পর যে লাভের অংশটা পেল, ওই লাভের অংশটার মধ্যে একটা অংশ ব্যাংক নিজের কাছে রেখে দেয় আর বাকি অংশটা লাভের কি করে কাস্টমারদের সঙ্গে শেয়ার করে। কাস্টমার আসল টাকাটা তো পেলই, তার সঙ্গে লাভের একটা অংশ কি করলো কাস্টমারদেরকে ফেরত দিল। তো এটাই হচ্ছে পুরো জীবনচক্র। মনে রাখবে এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা এদিক ওদিক হেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। খুবই সুন্দর চ্যাপ্টার, কিন্তু আমরা টেকনিক্যালি শিখব, তাই আমরা এটাকে একটা ছকের মতন করে তৈরি করে নেব। তো আশা করছি তোমরা এই তত্ত্বটি বুঝতে পেরেছো। এবার চলে আসছি আমাদের নেক্সট টপিকে। এই টপিকের উপাদানগুলো কি কি, মানে কোন কোন নতুন নতুন নামগুলো আমি শুনবো এই টপিকের ক্ষেত্রে। তো দেখো ফার্স্ট যে নামটা শুনবে তোমরা, তার নাম হচ্ছে আসল। মানে যে টাকাটা হয় ধার নেব কিংবা কাউকে দেব, যে পরিমাণটা, যে টাকার পরিমাণটা, সেটা হলো কি আসল। এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই টাকাটা যদি আমি কোনো ব্যাংক কিংবা কোনো মানুষকে দিই, তো বিনিময়ে আমি তো তার পরিবর্তে কিছু পাবো। আমি আমার টাকা কেন মানুষকে দেব? আমি আমার টাকা কেন ব্যাংককে দেব? নিশ্চয়ই আমার টাকাটা নিয়ে ও কোনো কাজ করবে, ওর ভালো হবে, আর আমি কি করব? আমার কি টাকার কোনো দাম নাই নাকি? ওই কারণে যে আসল যখন তুমি কাউকে দিচ্ছ, তখন বিনিময়ে তোমার আশা হতে পারে যে আমাকে কিছু পার্সেন্টেজ ও দেবে। মানে আমি যদি 100 টাকা কাউকে দিই, নিশ্চয়ই 1 বছর হলে গেলে আমি 100 টাকা নেব না, আমি একটু বেশিই নেব। তার মানে কত বেশি নেব? 10 টাকা ধরো বেশি নিলাম বা 5 টাকা বেশি নিলাম, ওটা নির্ভর করবে কোম্পানির উপরে, কোন কোম্পানি কত টাকা দিতে চাইছে 100 টাকার উপর। তো এই 100 টাকার মধ্যে 10 টাকা তোমাকে বাড়তে দিচ্ছে, এটাকে বলা হয় কি সুদের হার। সুদের হার, যাকে আমরা বলি আর। তো আমরা লিখব কি R%। আসলটা প্রিন্সিপাল, নাম দেব পি। এবার মানলাম তুমি দেখলে আচ্ছা আমি যদি 100 টাকা ব্যাংকে রাখি বা 100 টাকা কোনো মানুষকে দিই, তাহলে ও আমাকে 1 বছর পর দেবে কত টাকা? 10 টাকা বেশি দেবে। মানে 100 টাকা তো পাবোই, তার সঙ্গে সঙ্গে 10 টাকাও এক্সট্রা পাবো, মানে 110 টাকা পাবো যদি 100 টাকা আসল হয়। তো এবার তুমি ভাবছো বাহ 1 বছরে 100 টাকার জন্য 10 টাকা পাচ্ছি, তাহলে একটু হিসাব করি তো, আমি 1 বছর রাখবো না, আমি 5 বছর রাখবো, টাকাটা একটু বেশি হবে। তার মানে এখান থেকে আসছে কার ধারণা? সময়ের ধারণা। এখান থেকে আসছে সময়ের ধারণা।
ক্লিয়ার, যাকে আমরা বলছি কি টাইম। এবার যখন 2 বছর হোক বা 3 বছর হোক বা 4 বছর হোক, নিশ্চয়ই তারপর তো টাকাটা পাবে। এবার তুমি যে অ্যামাউন্টটা পাবে, সেই অ্যামাউন্টটা কিন্তু শুধু বাড়তি অ্যামাউন্ট পাবে না, তুমি কি পাবে? সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে। মানে তুমি আসলটাও পাচ্ছ, তার সঙ্গে এক্সট্রা টাকাটাও পাচ্ছ। তো ওই যে এক্সট্রা টাকাটা, সেটাকে আমরা কি বলছি? সুদ। তাই এই সুদের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইন্টারেস্ট, ওই কারণে আমরা সুদকে আয় দিয়ে ডিনোট করব। তো আমরা দেখলাম টোটাল এখানে 4টে উপাদান রয়েছে। নাম্বার 1 আসল, নাম্বার 2 হচ্ছে সুদ, নাম্বার 3 হচ্ছে সময়, নাম্বার 4 হচ্ছে সুদের হার। তাই এই পুরো চ্যাপ্টার জুড়ে এই 4টা তথ্যই আমাদের জ্বালাবে। এবার চলে আসছি নেক্সট টপিকে। এরপর আমি তোমাদের এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছি। দেখো, চ্যাপ্টারের নাম সরল সুদ কষা, বাট আমি নাম লিখলাম কি সুদ কষা, কারণ এই সুদ কষা ব্যাপারটি দুই রকম হয়। একটি হয় সরল সুদ, আর অপরটি হয় চক্রবৃদ্ধির সুদ। চক্রবৃদ্ধির সুদ। তাহলে এই দুই রকমের কিন্তু সুদ হয়। তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটিও রয়েছে এবং এই চ্যাপ্টারটিও রয়েছে, দুটো চ্যাপ্টারই আছে। তাই তোমাদের জানা দরকার যে এই দুটো চ্যাপ্টারের মধ্যে পার্থক্যটা কি। এই পার্থক্য বোঝার জন্য সবচেয়ে ভালো একটা প্রকৃষ্ট উদাহরণ যদি দেওয়া যেতে পারে, তাহলে বলবো যে এই টোটাল পার্টের মধ্যে ভিলেন কে। যদি বলি টোটাল পার্টের মধ্যে ভিলেন কে, তাহলে বলা যায় আসল হচ্ছে ভিলেন। এই কিন্তু দুটো চ্যাপ্টারকে পুরো আলাদা করে দিয়েছে, মাঝখানে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে। কিরকম? সরল সুদ এই চ্যাপ্টারের ক্ষেত্রে আসল বলছে যে আমি কিন্তু পরিবর্তনশীল নয়, আমি হচ্ছে ফিক্সড। কিন্তু যখন যখন চক্রবৃদ্ধির সুদ করব আমরা, তখন কিন্তু আসল আর ফিক্সড নয়, আসল হচ্ছে পরিবর্তনশীল। মানে আসল কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো চ্যাপ্টারের মধ্যে পার্থক্যকরণের জন্য কি হয়, সরল সুদে আসল চেঞ্জ হয় না, আসল ফিক্স থাকে। যা প্রথমে দেবে তা লাস্টেও পাবে আসল। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কিন্তু চেঞ্জ হয়। কি করে চেঞ্জ হয় একটি সুন্দর উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে ব্যাপারটি তোমাদের মাথায় পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও। সাপোজ ধরো এটা হলো একটি ব্যাংক। ব্যাংক বলছে যে ভাই ভালো কথা, তুই আমার কাছে টাকা জমা রাখছিস, কোনো সমস্যা নেই, আমি প্রত্যেক বছর বছর আমি 10% করে সুদ দেব। ক্লিয়ার? তার মানে বলে দিল আসলের উপর 10%, আসলের উপর 10%, বলো না 10% সুদ দেব। কার উপর সুদ দেবে 10%? মনে রাখবে আসলের উপর সুদ দেবে। এবার ব্যবস্থাটা কি হয় মন দিয়ে সবাই দেখো। এবার ব্যাপারটি কি হয় মন দিয়ে সবাই দেখো। আমরা দেখি আসল কত। আমি তোমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি আসল হচ্ছে কত? 100 টাকা। কি বললাম? আসল হলো কত? 100 টাকা। আসল হলো কত? 100 টাকা। এরপর কি হলো? আসলের উপর 10%। কবে?
এক বছর পর, যখন এক বছর সময় অতিবাহিত হলো, তখন ব্যাংক বলছে যে আমি তোমাকে আসলের উপর 10% এক্সট্রা দেব। আসল কত? 100 টাকা। আসলের এর মানে কি গুণ, কত পার্সেন্ট? 10%। 10% মানে কি 10/100, তাহলে 10% মানে হচ্ছে 10/100। তার মানে শূন্য শূন্য ক্যান্সেল করলে কি পাচ্ছি? 10। তাহলে এক বছর পর বাড়তি 10 টাকা আমি পেলাম। তাহলে বলতে পারবে, যদি এই লোকটাকে কোশ্চেন করা হয়, এই লোকটাকে যদি কোশ্চেন করা হয় যে বাবু তুই কত পাবি রে, ওর মুখ দিয়ে একটাই আওয়াজ বেরোবে যে স্যার আমি তো 100 টাকা দিয়েছিলাম, আর এক বছর পর 10 টাকা এক্সট্রা যোগ হলো, আমি পাবো কত? 110 টাকা। এবার ওর লোভ বেড়ে গেল, বাপরে 100 টাকা যদি বাড়িতে রাখতাম থোড়াই কি টাকার ডিম হয় নাকি যে টাকাটা বেড়ে গেল, কিন্তু ব্যাংকে টাকাটা বেড়ে যাচ্ছে। তার মানে ও ভাবলো আমি যদি এক বছরে বাড়াতে পারি, 2 বছর রাখি। তখন কি করলো, ও পরের বছরও রাখলো। যখন পরের বছর রাখলো, তখন ব্যাংক বলছে ভাই আমি অত তো বুঝি না, আমি কিন্তু আসলের উপরে 10% দেবো। তো আসল কত? আসল ছিল 100 টাকা, কারণ সরল সুদের ক্ষেত্রে যে আসলটা ফিক্সড, যা দিয়ে দিয়েছো দিয়ে দিয়েছো, ও আর পরিবর্তনশীল নয়। তাই আসলের 10%, 10% মানে কত? 10/100। 100 100 কেটে দাও, কত পড়ে থাকছে? 10 টাকা, তাই তো? তখন পরের বছর, সেকেন্ড বছর, তোমার মুখ আবার বলছে দাদা আমি পেলাম কত জানেন? 100 টাকা যোগ 10 টাকা যোগ 10 টাকা, তার মানে আমি পেলাম 120 টাকা। তার মানে প্রথম বছর পেলাম 110 টাকা, পরের বছর পেলাম 120 টাকা। তো এটা হলো সরল সুদের হিসাব। এখন চক্রবৃদ্ধির সুদের হিসাবটা কিরকম, চলো দেখি। এবারে চক্রবৃদ্ধির সুদের যা হিসাব, তা হলো আবার একই রকম কন্ডিশন ফেলছি। ধরো এটা হচ্ছে ব্যাংক, আর ডাইরেক্ট ব্যাংক বলে দিচ্ছে ভাই আমি কিন্তু আসলের উপর 10% দেব, যা আসল থাকবে তার উপর 10% দেব। তুই বললে হ্যাঁ কোনো সমস্যা নেই, দিন, আমি পেলেই হলো টাকা বেশি। এবার এবার কি করে দিচ্ছে, মন দিয়ে সবাই তাকাও এদিকে, খুবই ডেঞ্জারাস ক্যালকুলেশন এটা। প্রথমে লিখি আসল, আর বছর বছর চেঞ্জ হবে, তাই আমি 2 বছর অবধি দেখাবো, 1 বছর আর 2 বছর। ক্লিয়ার? আমি 2 বছর অবধি তোমাদের দেখাবো। এবার সবাই লক্ষ্য করো, যখন প্রথম তুমি আসো ব্যাংকের কাছে, আমি তোমাদের সুবিধার জন্য কত টাকা রাখছি? 100 টাকা। তাহলে তাহলে তোমার কিন্তু চোখ তাকিয়ে আছে কবে আমি সেই টাকাটি পাবো, আর ওই টাকা নিয়ে আমি খরচ করব। তো 100 টাকা হচ্ছে আসল। এবার 1 বছর পর তুমি সুদ কত পাবে? তো ব্যাংক তো বলে দিয়েছে তোমার যা আসল কত টাকা আছে? 100 টাকা আছে। আসলের উপর 10%, 10% মানে কি 10/100। তার মানে 100 100 যদি ক্যান্সেল করে দাও, তাহলে তুমি 10 টাকা বাড়তি পাচ্ছ। তাহলে তোমার মুখ বলছে যে স্যার আমি ওই 1 বছর পর আমি পেলাম হচ্ছে কত? 110 টাকা। আমি এত টাকা পেলাম, যাক খুব খুশি হলাম। কিন্তু কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু আসল হচ্ছে কি পরিবর্তনশীল। আগে আসল দেখো ফিক্স ছিল, এবার আসল আর ফিক্স নেই, পরিবর্তনশীল। এবার কিন্তু তোমার আসল কি হয়ে গেল? 110 টাকা। আর কিন্তু আসল 100 টাকা নেই। 1 বছর পার হলো,
আসল পুরো হয়ে গেল 110 টাকা। তাই তাই যখন তুমি সেকেন্ড বছর হিসাব করবে, তখন তখন ব্যাংক বলছে আমি ভাই আসলের উপর 10% দেব। কি বললো? আমি আসলের উপর 10% দেব। কিন্তু আসল কত? এক বছর পর যে তোমার টাকাটা হয়ে গেছে 110 টাকা, তাই বর্তমানে আসল পরিবর্তন হয়ে গেছে, আর পরিবর্তন হয়েছে কত? 110 টাকা। তার 10%, মানে কি 10/100। আর যদি তুমি এখানে একটা শূন্য ক্যান্সেল করো, কত টাকা পাচ্ছ? 2 বছরে 2 বছরে সুদ পাচ্ছ 11 টাকা। তাহলে তোমার মুখ এবার কি বলবে? বাহ, আমি দিয়েছিলাম 100 টাকা, কিন্তু কিন্তু 1 বছর পর আমি পেলাম 10 টাকা বেশি, আর ওটা নতুন আসল হয়ে গেল। আমি পরের বছর আমি সুদ বেশি পেয়েছি, 11 টাকা পেয়েছি, নিয়ে টোটাল কত হলো? টোটাল হলো 121 টাকা। ক্লিয়ার? তো এই 1 টাকাটা বাড়লো কেন বলতো? এখানে যে 1 টাকাটা বেড়ে গেল, এর কারণ হচ্ছে এখানে আসল 100 টাকাই ছিল, কিন্তু এখানে আসলটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো এই হলো আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধির সুদ। তাহলে ব্যাপারটি বুঝতে পারলে? তাহলে ব্যাপারটি বোঝার যে মূল তথ্য এখানে, সেটা হচ্ছে আসল পরিবর্তনশীল। যখন তুমি 3 বছরে নেবে, তখন কিন্তু আসল কি হয়ে যাবে? 121 টাকা হয়ে যাবে। ওকে, তো আমাদের যে আজকের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি হলো সরল সুদ। চক্রবৃদ্ধির সুদ আমরা পরে শিখবো। আর সরল সুদের ক্ষেত্রে মনে রাখবে, আসল কিন্তু যত বছরই নাও না কেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, আসল কিন্তু যা টাকা তুমি দেবে সেটাই গণনা করা হবে, পরিবর্তনশীল নয়। আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। এবার চলে আসছি আমি নেক্সট টপিকে। এবারে আমরা এই চ্যাপ্টারে যদি অঙ্কগুলো করতে যাই, নিশ্চয়ই আমাদের কিছু থট মেনটেন করে চলতে হবে। তো আমি তোমাদের বোর্ডের বইয়ের প্রত্যেকটা অঙ্কই ধরে পড়াবো, কিন্তু যে থট অ্যাপ্লাই করে করব, যে পদ্ধতি মেনটেন করে করব, তা হলো এই 3টে থট। ক্লিয়ার? ফার্স্ট কি? কনভার্ট। সেকেন্ড কি? ফর্মুলা। থার্ড কি? ফর্ম ফিল আপ। এই 3টা যদি কাজ করতে পারো, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক একদম সহজ, কিছুই নেই চ্যাপ্টারটার মধ্যে। তো মন দিয়ে শোনো আগে। ফার্স্ট কনভার্ট। এই কনভার্ট ব্যাপারটা কি? পরিবর্তিত ব্যাপারটা কি? দেখো, আমাদের এই চ্যাপ্টারের যে মূল উপাদান, সেটা হলো দুটো নিয়ে কারবার। একটা টাকা, আর 2 নাম্বার টাইম। টাকা আর টাইমের মাঝখানে আর কোনো গল্প নেই। যেমন ধরো, একজনকে টাকা দিলে মানে আসল, তো আসলটা কি? টাকা। ওইটা কিছুদিন খাটলো, তার মানে কি? সময়। আর তুমি রিটার্ন পেলে, তার মানে কি? টাকায় রিটার্ন পেলে। তো এখানে যে গল্প দুটো দেখতে পাচ্ছ, টাকা আর সময় নিয়ে গল্প। ক্লিয়ার? তো কি বললাম? এখানে যে গল্পগুলো দেখতে পাচ্ছ, টাকা ও সময় নিয়ে। আর তোমরা জানো যে টাকা, পয়সা কিংবা সময়, এদের নির্দিষ্ট একক আছে, তাই না? যেমন ধরো এক্সাম্পল, 5 পয়সা। ক্লিয়ার? আমি ডিরেক্টলি এভাবে লিখি, পয়সা। কিন্তু কথা হলো, আমাদের কিন্তু যখন অঙ্কগুলো করব, তখন অঙ্কটাকে কনভার্ট করতে হবে, পরিবর্তিত করতে হবে কিসে? টাকায়। পয়সায় রাখলে হবে না। কিংবা যখন আমি সময় ক্যালকুলেশন করব, তখন আমাকে কনভার্ট করতে হবে বছরে, বাৎসরিক। আমাদের পুরো ফান্ডটা চাইবে, তাই আমরা কি করব? সময়টাকে কনভার্ট করব বছরে। আর যদি আমাদের কোনো টাকা পয়সার ব্যাপার বলে, তো পয়সা থাকলে কনভার্ট করব কিসে? টাকায়। এখন আমাদের প্রশ্ন, যে পয়সাকে কি করে টাকায় কনভার্ট করব? আর সময়টা হতে পারে দিন,
দিন সংখ্যা, হতে পারে মাস সংখ্যা। তাহলে সেই দিনকে কি করে কনভার্ট করব আমরা বছরে, কিংবা মাসকে কি করে আমরা কনভার্ট করব কিসে, বছরে। ব্যাস, এটা যদি জানতে পেরে নাও তাহলে তোমাদের এই পার্টটা কমপ্লিট। তো দেখো, পয়সাকে কি করে তুমি টাকায় পরিণত করবে? কিছুই না, যত পয়সা বলবে তুমি 100 দ্বারা জাস্ট ভাগ করবে, তাহলে সেই পয়সাটা পরিণত হয়ে যাবে টাকায়। যেমন ধরো, উদাহরণ যদি বলি, 5 পয়সা, তো 5 পয়সা সমান কত টাকা? তো আমি কি বললাম, যত পয়সা বলবে 100 দিয়ে ভাগ করে দেবে। যত পয়সা বলবে, মানে 5 পয়সা বলেছে, তাকে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কিসে পরিণত হয়ে গেল? 5/100 টাকা। এবার কাটাকাটি করবে। ঠিক একই রকম যদি দিন থেকে বছর যেতে চাও, কি বললাম, দিন থেকে বছর যেতে চাও, তাহলে তোমরা দিন সংখ্যাকে 365 দ্বারা ভাগ করবে। যেমন ধরো, উদাহরণের সাপেক্ষে যদি বলি, 5 দিন সমান কত বছর? তো স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি দিন সংখ্যাকে আমাকে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে কি দিয়ে? 365 দিয়ে। তার মানে 5/365 বছর। একই রকম ভাবে তুমি যদি মাসকে কনভার্ট করতে চাও বছরে, তাহলে তুমি কি করে কনভার্ট করবে? খুবই ইজি, জাস্ট মাস সংখ্যাকে 12 দ্বারা 12 দ্বারা ভাগ করবে, তাহলে পরিণত হয়ে যাবে বছরে। যেমন ধরো 5 মাস, আমি চাই এই 5 মাসকে কনভার্ট করতে কিসে? বছরে। তাহলে কি করবে? এই যে মাস সংখ্যা, কটা মাস রয়েছে? 5টা মাস, তাই এই 5 কে ডিভাইড করবে কি দিয়ে? 12 দ্বারা। ব্যাস, তাহলে আমরা সহজে আমাদের কাঙ্ক্ষিত, আমরা যে এককটা চাইছি সেই এককে পরিণত করতে পারবো। আশা করছি তোমরা এই থট বুঝতে পারলে। এরপর চলে আসছি আমরা পরের টপিক, ফর্মুলায়। দেখো, আমরা ফর্মুলা কি করে বানাবো বা মেমোরাইজ করব। তো কি করে ফর্মুলাটা আসবে সেটা আমি তোমাদের এখন জানাচ্ছি না, কারণ আমাদের পুরো ফোকাস থাকবে অঙ্কের প্রতি। তাই শুধু তোমাদের এটা বলতে পারি যে এই টপিকের টোটাল উপাদানগুলো কে কে দেখি তো। নাম্বার 1, আমরা এই যে টাকাটা দিচ্ছি কিসের আশায়? যদি বাড়তি কিছু পাওয়া যায়, মানে সুদের আশায়, তাই না? তার মানে সুদ, বা ইংলিশে বলা হয় ইন্টারেস্ট। তাই ইন্টারেস্টের ফার্স্ট অ্যালফাবেট আই, ওই কারণে লিখলাম আই। এবারে আমি তো সেই সুদটা পাবো, কখন পাবো? যদি আসল দিতে পারি। স্বপ্ন দেখলে তো হবে না, আমার কেউ দিয়ে গেল, নিশ্চয়ই তোমাকে কিছু ইনভেস্ট করতে হবে। আসল ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল, তার ফার্স্ট অ্যালফাবেট পি। নেক্সট হচ্ছে কি, তুমি টাকাটা রাখছো, এবার যাকে দিচ্ছ তাকে জিজ্ঞেস করলে, ভাই আমাকে রিটার্ন করবি? নিশ্চয়ই বাড়তি কিছু পাবো, তাই কত পার্সেন্ট তুই আমাকে বাড়তি দিবি? তো তার জন্য আমরা বলতে পারি কি, R%, সুদের হার। এবং আমি টাকাটা কত দিন রাখবো, কত সময় রাখবো, তার জন্য দরকার কি? টাইম। তাহলে এই 4টা উপাদান কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হলো সুদ, একটা হলো আসল, একটা হলো সময়, একটা হলো সুদের হার। এবার লক্ষ্য করো, এই যে 4টা উপাদান রয়েছে, এই 4টা উপাদান থেকে আমি কি বানাতে যাচ্ছি? একটা সুইটেবল ফর্মুলা, যাতে মনে থাকে। তো দেখো কি করে বানাবে। আই সমান এই 3টা উপাদানকে গুণ করে দাও, ব্যাস হয়ে গেল ফর্মুলা। তাহলে তোমরা বইয়ে ফর্মুলাটিকে কি করে পড়েছো? দেখো, আই সমান পি ইন্টু টি
আর আর পার্সেন্ট মানে কি? যেমন ধরো তুমি পরীক্ষায় পেয়েছো 40%, মানে কি 40/100, সেরকম আর পার্সেন্ট মানে কি আর বাই 100, তো নিচে পুরোটা 100 দিই। এই যে আমরা পেয়ে গেলাম ফর্মুলা। তাহলে আমরা কনভার্ট ফর্মুলা শিখে ফেললাম। এরপর লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। মানে তুমি শুধু ফর্মটাকে ফিল আপ করবে আর অঙ্ক হাসতে হাসতে হয়ে যাবে। দেখবে আমি এই থট দিয়ে সব অঙ্কগুলো করব। তো ফর্ম ফিল আপটা কিরকম লক্ষ্য করো। সাপোজ ধরো তুমি অঙ্কটিকে আগে পড়লে আর তুমি লিখেই ফেলবে যে অঙ্কটিতে আসল, সময়, সুদের হার, মোট সুদ। তোমরা যখনই কোনো অঙ্ক দেখতে পাবে প্রথমে তোমরা এই চারটিকে আগে লিখে নেবে। সে অঙ্ক পড়ো বা না পড়ো আগেই লিখে নেবে। ক্লিয়ার? কি বললাম? আসল, যাকে আমরা বলি প্রিন্সিপাল, সময়, যাকে আরেকটা ভাষায় বলি টাইম, সুদের হার, যাকে আরেকটা ভাষায় বলি আর পার্সেন্ট, আর মোট সুদ, যাকে বলি আমরা আই। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হবে তোমরা শুধু দেখবে এইটাকে ফর্ম ফিল আপ। মানে আচ্ছা, আই মানে আমরা ফর্মুলা কি জানি বলো তো? আই মানে আমরা ফর্মুলা দেখলাম যে পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100। ক্লিয়ার? ব্যাস, ওর পাশে ইকুয়াল টু দিয়ে একটা খালি বক্স ফাঁকা রাখবে। এরপর আমাদের থট কি? যে কোনো অঙ্ক দেখ আমরা প্রথমে এইটি বানিয়ে রাখবো। এবার আমাদের লক্ষ্য হবে যে উপরের যে তিনটা পোর্শন দেখতে পাচ্ছ, আসল, সময় আর সুদের হার, মনে রাখবে এদের মধ্যে যদি কারোর মান না দেওয়া থাকে তাহলে আমরা এক্স ধরে নেব। ক্লিয়ার? যেমন ধরো এক্সাম্পল, তোমাকে আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, সুদের হার বলা নেই, তখন কি করবে? এক্স ধরে নেবে। বা ধরো তোমাকে সময় দেয়নি কিন্তু আসল আর সুদের হার বলে দিয়েছে, তাহলে টাইমটাকে এক্স ধরে নেব। যদি সুদের হার বলে দেয়, টাইম বলে দেয়, হয়তো তোমাকে আসল বললো না, তখন আমরা আসলটিকে এক্স ধরে নেব, কিন্তু কখনোই আমরা সুদের হারকে এক্স ধরবো না। ওকে? সুদের হারের সূত্র কি? এটি। হ্যাঁ, আমি পাশে বক্স কেন দিলাম? যদি বাই চান্স কোশ্চেনে গিভেন থাকে তাহলে আমি সেটা কোথায় বসাবো? আমি তো ডাইরেক্ট ফর্মুলা লিখলাম, ওই কারণে পাশে ইকুয়াল টু দিয়ে বক্স রাখলাম। যদি দেয় পুট করব, যদি না দেয় তাহলে পুট করব না। এই তথ্যটি ফিল আপ করতে পারলেই দেখবে আমরা পরবর্তী যে স্টেপ সেটা পেয়ে যাব। এখানে জ্বালাবে কে? সুদ আসল। সুদ আসল মানে কি? সুদ যোগ আসল, মানে সুদ আর আসলের যোগফল। ব্যাস, এবার চলে আসছি আমরা